আমরা আশা করি আগামী দিনে বাংলাদেশের ম্যান্ডেট নিয়ে উনি বাংলাদেশের ক্ষমতায় যাবেন, ক্ষমতায় গেলে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। তিস্তা মহাপরিকল্পনার কোনো বিকল্প নাই। তাহলে উনি আশ্বস্ত করেছেন, উনি ধরে নিয়েছেন এ পরিকল্পনা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। উনি বলেছেন যে তিস্তার পানির হিস্সা আদায় করতে যদি প্রয়োজন হয় আমরা জাতিসংঘের কাছে যাব। উনি কথা বলেছেন যে ভারতের সঙ্গে কূটনীতিক সম্পর্ক করে পানির হিস্সা নেওয়া হোক, এবং তিস্তা পাড়ের 48 ঘন্টার আন্দোলন থেকে উনি অভিভূত হয়েছেন। অভিভূত হয়ে শেষে আরেকটি কথা উনি বলেছেন, সেটা বলেছেন আমাদের যে উচ্চারিত স্লোগান উনি নিজে উচ্চারণ করেছেন, জাগো বাহে। তাহলে এটি এখন জাতীয় স্লোগানে পরিণত হয়েছে। সে সঙ্গে উনি আরেকটি স্লোগান যুক্ত করেছেন, জাগো বাহে দেশ বাঁচাই। এবং প্রত্যেকটা টিভি চ্যানেলে খবর শুরুতেই বলে জাগো বাহে তিস্তা বাঁচার আন্দোলনের এই বিষয়টি এখন জাতীয় পর্যায়ে গিয়েছে। সুতরাং উনি আশ্বাস দিয়েছেন, আমরা আশা করি আগামী দিনে বাংলাদেশের ম্যান্ডেট নিয়ে উনি বাংলাদেশের ক্ষমতায় যাবেন, ক্ষমতায় গেলে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। যার মুখ থেকে আমরা এই আশ্বাস আদায় করতে সক্ষম হয়েছি, সে কারণে আমি মনে করি আন্দোলন আমাদের অনেকখানি এগিয়ে গেছে। ওটাই ছিল আমার টার্গেট, যে ওনাকে যদি মানতে পারি, উনি যদি ওনার থেকে প্রতিশ্রুতি দেয়, তাহলে ভবিষ্যতে আপনাদের মুখপাত্র হিসাবে আমি তার কাছে দাবিটা আদায় করতে আমার অত্যন্ত সহজ হবে। এটি হলো একটা বড় দিক আমাদের। তার বাইরে আমাদের পার্টির প্রিয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসেছেন, উনি সংহতি প্রকাশ করেছেন। আমাদের বাকিগুলো পয়েন্টের মধ্যে স্ট্যান্ডিং কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এসেছিলেন, বাবু গয়েশ্বরচন্দ্র রায় এসেছিলেন, তারপরে ইকবাল হাসান মাহমুদ টুপু ভাই এসেছিলেন, তারপরে মেজর হাফিজ বীর বিক্রম উনি এসেছিলেন, বরকতুল্লাহ ভুলু ভাই এসেছেন, মোয়াজ্জম হোসেন আলাল ভাই এসেছিলেন, তারপরে আমাদের মঞ্চের মধ্যে শামসুজ্জামান দুদু ভাই এসেছেন। আমাদের সঙ্গে যুগপৎ গণতান্ত্রিক আন্দোলনে যারা শরীক ছিলেন তাদেরও অনেক নেতা এসেছেন আমাদের সঙ্গে, যেমন আমাদের জোনায়েদ সাকির নাম সবাই জানেন, উনি এসেছিলেন। আমাদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক উনি এসেছিলেন। বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি মোস্তফা জামাল হায়দার উনি এসেছিলেন। আমাদের এই অঞ্চলের বিখ্যাত সঙ্গীত শিল্পী অর্থাৎ বাংলাদেশের কোকিল কণ্ঠী বেবি নাজনীন পর্যন্ত আমাদের মাঝে এসে সংহতি প্রকাশ করেছেন এবং সঙ্গীত পরিবেশন করেছেন। এতে করে আমি মনে করি আমাদের আন্দোলন সম্পূর্ণ পূর্ণতা লাভ করেছে। এখানে কোনো ঘাটতি রয়েছে বলে আমার মনে হয় না। এটি এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে আলোচিত আন্দোলন হয়েছে। গোটা বাংলাদেশ লড়ে পড়ে বসেছে। এখন কত টিভি চ্যানেল আমার সঙ্গে প্রতিদিন, কত পত্রিকার মাধ্যম যোগাযোগ করছেন সাক্ষাৎকার নেওয়ার জন্য। তাহলে একটা আন্দোলন এই এলাকার মানুষের জন আকাঙ্ক্ষা ছিল, সে কারণেই এই আন্দোলনের সঙ্গে আমরা একীভূত হয়েছি জন্য সব দলের, সব মানুষের, সব পথের মানুষ এখানে সম্পৃক্ত হয়েছে। এখানে আমাদের ডাক্তাররা বসে আছেন মঞ্চে, ওনারা স্বাস্থ্য সেবা দিয়েছেন নিবিড়িচ্ছিন্নভাবে। এখানে যারা রান্নার কাজে দায়িত্বে ছিলেন তারা কত কষ্ট করে ওখানে রান্না করেছেন। যারা ডেকোরেশনের কাজে ছিলেন তারা কত কষ্ট করে এই চরের মধ্যে ডেকোরেশন করেছেন। মানে এমন কোনো পেশা ছিল না, এমন কোনো ব্যক্তি ছিল না যারা এখানে জড়িত ছিল না। আমরা লক্ষ্য করে দেখেছেন বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, ছোট ছোট ছেলেমেয়েরা, বাচ্চারা তারা মিছিল নিয়ে ওইখানে সম্পৃক্ত হয়েছে আমাদের সঙ্গে। তারা গগন বিরোধী স্লোগান দিয়েছে, জাগো বাহে তিস্তা বাঁচাই। তাহলে বাবা গিয়েছে, দাদা গিয়েছে, ছেলে গিয়েছে, নাতিপুতি গিয়েছে, আমরা আর কেউ বাকি ছিলাম না। যারা যান নাই তারা তো ভাগ্য হতো। আমি বলতাম সব সময়, স্বাধীনতার যুদ্ধে আমার বাবা শহীদ হয়েছেন, আমাদের হয়তো বয়স হয়নি মুক্তিযোদ্ধা হওয়ার, গৌরব পারি নাই। তারপরে এই যে জুলাই বিপ্লবে যারা অংশগ্রহণ করেন তারা যেমন আফসোস করেন, দুর্বলতায় ভোগে। আমি সেই সময় বলে গেছিলাম প্রত্যেকটা সভায়, যারা আমাদের এই জাগো বাহে তিস্তা আন্দোলনে শরীক হবে না, আগামী দিনে তাদেরও আফসোস থেকে যাবে। যারা গিয়েছেন তারা আগামী দিনে ইতিহাসের অংশ হয়ে থাকলেন। কারণ এটি নিয়ে ডকুমেন্টারি আছে, ইতিমধ্যে 2 জন লেখক বই লেখা শুরু করেছে এই আন্দোলনের উপরে। যতগুলো পত্রিকা প্রকাশিত হয়েছে, যতগুলো টেলিভিশন চ্যানেলে খবর প্রচারিত হয়েছে, এগুলো আমরা সব সংরক্ষণ করে রেখেছি। আমরা ডকুমেন্টারি তৈরি করব, পত্রিকার কাটিং গুলো আমরা সংরক্ষণ করে রেখেছি। একদিন ইতিহাস লেখা হবে, কোন সময় কোন গোষ্ঠী, কোন জনতা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, কারা জড়িত ছিল। আমি খুবই আশাবাদী হয়ে উঠেছি
তবে আপনাদের ধারণা করার কোনো কারণ নাই যে আমাদের দাবি 100% পূরণ হয়েছে। আমরা আশ্বাস পেয়েছি, আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, তারা এটা পারবে কিনা আমার জানা নাই, কারণ তাদের হাতে খুব বেশি সময় নাই। তাদের দায়িত্ব হলো একটা অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া। তো অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন দিলে ওনারা চলে যাবেন। এত বড় মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে অনেক সময় দরকার হবে। কিন্তু এখন থাকি দাবিটা উচ্চারিত করলে আমি সব সময় বলি, যে সরকারি ক্ষমতায় আসুক আমাদের দাবি মানতে বাধ্য হবে। তো সে কারণে এই সরকারও আমরা তুলছি। ইতিমধ্যে আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র চীনের রাষ্ট্রদূত আন্দোলনের পরের দিনেই সংবাদ সম্মেলন করে বলেছেন যে চীন অর্থায়ন করতে প্রস্তুত, সরকারের শুধু গ্রিন সিগন্যাল চাই। এরকম আরো অনেক বন্ধু রাষ্ট্র রাজি হয়েছে। আমাদের একটা টিমও কয়েকদিনের মধ্যে চীন যাবে। সবকিছু মিলায় আমার মনে হয় যে আমরা এটা জাতির কাছে তুলতে সক্ষম হয়েছি। দাবিটা যুক্তিসঙ্গত, যৌক্তিক দাবি। এই দাবির সঙ্গে তিস্তা পাড়ে 2 কোটি মানুষ জড়িত হয়েছে। এখন আমরা যদি মনে করি এই আন্দোলন 1-2 দিনের কর্মসূচি করে আমরা সমাপ্ত করে দেই, তাহলে কিন্তু আন্দোলনের আওয়াজটা ফিকে হয়ে যাবে। এটাকে ধরে রাখতে হবে। ধরে রাখতে গেলে সামনে আমাদের পবিত্র রমজান মাস। রমজান মাসে হয়তো কর্মসূচি দেওয়া সম্ভব হবে না। আর এত বড় একটা কর্মসূচি নেওয়ার পর অনেকে ক্লান্ত হয়েছেন, অনেকে অসুস্থ হয়েছেন, অনেকে এখানে সময় দেওয়ার কারণে হয়তো পারিবারিকভাবে সময় দিতে পারেন নাই। সেজন্য আমরা রমজান মাসটা বিরতি দিব আন্দোলনে। আমরা নতুন পরিকল্পনা করতেছি। রমজানের পর আমরা আর একটা এরকম যুগান্তকারী কর্মসূচি বের করার চেষ্টা করতেছি। আমি আলাদা আঙ্গিকে, আলাদা ঢং, আলাদা সিস্টেমে হবে সে আন্দোলন। এবং সেই আন্দোলনে আপনারা সবাই অংশগ্রহণ করবেন এবং সহযোগিতা করবেন। কারণ এই মহৎ কাজে সহযোগিতা করলে নিজের আত্মা শান্তি পাবে, ভবিষ্যৎ বংশরা শান্তিতে থাকতে পারবে। এটা কারণ, আমি আবারও বলি, এটা আমার ব্যক্তিগত নয়, এটা আমার দলের নয়, এটা কোনো মানুষের নয়, এটা সকল মানুষের। সে কারণে আমাদের সবারই দায়িত্ব। এটি বাস্তবায়ন হয়ে গেলে রংপুরের চেহারার পরিবর্তন হয়ে যাবে। আমরা যেটা দাবি করতেছি যে তিস্তা নদীকে শাসন করা হোক, খনন করা হোক, তিস্তার পাড়ে ইপিজেড তৈরি করা হোক, অর্থাৎ অর্থনৈতিক জোন করা হোক, শিল্প কারখানা তৈরি হোক, আমার বেকার ছেলেরা এখানে বাড়িতে বসে চাকরি করুক, সেটাই তো আমার চাওয়া। এখানে পর্যটন নগরী হয়ে উঠুক, এখানে হাউজিং হোক, এখানে স্যাটেলাইট শহর হোক, এখানে নৌযান চলাচল করুক, ব্যবসা বাণিজ্য রাস্তা প্রসারিত হোক। এটাই হলো আমাদের লক্ষ্য। এরকম ছোট মোটো অনেক কাজ হয়তো ডেভেলপমেন্ট আমরা করব, কিন্তু তার চেয়ে একটা কাজ করলে আমার মনে এই অঞ্চলের জন্য আর বড় কাজ না করলেও চলবে। একটা কাজকে ঘিরে অন্য অন্য কাজ সংগঠিত হওয়া শুরু হবে। তখন বিমানবন্দরের দাবিটা আমরা না করলে অটোমেটিক বিমানবন্দর চালু হওয়া শুরু করবে। তখন আরো যোগাযোগ ব্যবস্থা সাবলীল হবে। রেল লাইন চালু হয়ে যাবে আমাদের অঞ্চলে। যত যোগাযোগ ব্যবস্থা ভালো করতে পারবো, তত এলাকার মানুষের উন্নতি হবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। কারণ এই আন্দোলনের সফলতা হওয়ার কারণে আমি সবচেয়ে বেশি খুশি, সবচেয়ে বেশি হ্যাপি হয়েছি আমি। যার জন্য অনেকে আমাকে বলে যে ভাই এত পরিশ্রম করতেছেন, আবারও দৌড়াচ্ছেন। আমি বলে মনের আনন্দে দৌড়াচ্ছি আমি। আমার ডাকে যে এত বিশাল জনগোষ্ঠী সাড়া দিবে, 5 জেলার মানুষ, তারা যে রাত দিন চরের মধ্যে থাকতে পারবে, নিজের অর্থায়ন খেতে পারে, এটা অনেকেই বিশ্বাস করে নাই। সেই বিশ্বাসকে ভঙ্গ করে যারা এই আন্দোলনে শরিক হয়ে যুগান্তকারী একটা পদযাত্রায় আমাদের সঙ্গে শরিক হয়েছে, তারাই হলো আগামী দিনে এই অঞ্চলের বীর সেনানী। তাদেরকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি। এইটাই হলো একটি আন্দোলনের ধারাবাহিকতার আজকের আর একটা কর্মসূচি। কিন্তু এটাও একটা কর্মসূচির অংশ, কিন্তু এটাকে আমরা বন্ধ রাখবো না। আর আমাদের যে স্লোগান, এটা আমাদের অব্যাহত চালিয়ে রাখতে হবে। জাগো, এটা আমাদের মনের, প্রাণের, আমাদের ভিতর থেকে উচ্চারিত হয়। জাগো বাহে। এই যে বাহে কথাটা রংপুরের, এটি তারেক রহমান তো রংপুরের লোক না, আমাদের মহাসচিব তো রংপুরের লোক না। ওনারা ওই শব্দ উচ্চারণ করছেন, বলছে যেখানে যাচ্ছে সেখানে আমাকে দেখলে চিল্লায় জাগো বাহে। এটা আমাদের কতটা অর্জন। সুতরাং আমি কথা বলে ফেললাম, এখন আপনাদের অনুভূতি আমি শুনবো। আমাদের সফলতা কতটুকু, আপনাদের কেমন লেগেছে, আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। বিভিন্ন পেশাজীবী ব্যবসায়ী প্রতিষ্ঠানকে আমরা এখানে আহ্বান জানিয়েছি।
আপনারা আপনাদের এখান থেকে বলে আজকের এই তিস্তা আন্দোলনটাকে যে আমরা এগিয়ে নিতে চাই সে ব্যাপারে আগামী দিনে আপনারা আমাদের সঙ্গে থাকবেন, সহযোগিতা দিবেন। মুখে মুখে যদি আমরা সবাই উচ্চারণ করি তাহলে দেখা যাবে আন্দোলনের গতি ধীরে ধীরে বৃদ্ধি লাভ করবে, ঠিক হবে না। তো কথা শেষ করলাম। আবারও সবাইকে আমার পক্ষ থেকে, সব পেশাজীবী, সব ব্যক্তিকে, সব গোষ্ঠীকে আমি আমার পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ।